শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, পৌষের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং চলচ্চিত্র পরিচালক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী তৈয়বা বেগম লিপির চিত্রকলা প্রদর্শনী নো ওয়ান হোম। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি 7 মসজিদ রোডের গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী সিমিন হোসেনের আলোকচিত্র প্রদর্শনী প্রকৃতি। প্রদর্শনী চলবে 2 জানুয়ারি পর্যন্ত। এবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশের চিত্রশিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আজ জন্মবার্ষিকী। তিনি 1914 সালের আজকের এই দিনে বৃহত্তর ময়মনসিংহের বর্তমান কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা আর্ট কলেজ বা বর্তমানে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় তার অবদান প্রাতঃস্মরণীয়। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় সহ অসংখ্য ছবি। 74-এর দুর্ভিক্ষের ছবিগুলোর জন্য জয়নুল আবেদিন আরও বেশি জীবন ঘনিষ্ঠ শিল্পী হিসেবে বিবেচিত হয়েছিলেন। আজ জন্মবার্ষিকীতে আমরা এই বরেণ্য শিল্পীকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। দেখছিলেন জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে জহিরুল আলমের উপস্থাপনায় ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় টকশো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 দেখবেন মেজবাহউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। অনেকদিন পর সে এসে বলল, সরি, আমি আসলে চুরিটা করতে চাইনি, আমি বাধ্য হয়েছি চুরি করতে। আপনি কি তখন তার সরিটা অ্যাকসেপ্ট করবেন? সে মানুষটা কি? কাছের কেউ? এক সময় ছিল। আচ্ছা, তুমি আমাকে বলো তো কি হয়েছে কি? রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। হাসছো যে? তোমার এই অহেতুক দুশ্চিন্তা দেখে। আরে ভয়ের কিছু নেই। আমি মারুফকে এমন ইস্পাত কঠিন করে তৈরি করেছি যে সে জানে কেমন করে সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়। আরে দেখবে মারুফ ঠিক একটু পরে বাড়িতে ফিরে আসবে। রাত 11:30 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। দুধ আনছি না, এই দুধের মধ্যে তেলাপোকার বিষ মিশায় তারপর তোমাকে খাওয়াবো, বুঝছো? তখন এই লাথি মারার সুযোগও পাবা না। ছে, তুই তেলাপোকার বিষ খাওয়া আমাকে মারবি? অবশ্য তোর যা কন্ডিশন, তেলাপোকার বিষও লাগবে না, একটা মশার কয়েল নাকের সামনে ধরা দিলে করে মরে পড়ে থাকবি। দয়া দুধ খা। নো, তুই যেহেতু মুখে বলতে পারছিস তুই মিশাতে পারবি, এই দুধ আমি খাবো না। খাবি না? রাত 12টায় প্রচারিত হবে টকশো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। মুক্তি পেয়েছে ডক্টর অরূপ রতন চৌধুরী পরিচালিত চলচ্চিত্র স্বর্গ থেকে নরক। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক ডক্টর অরূপ রতন চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি।
আজকে আমাদের মাঝে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। আমারও ভালো লাগছে আজকের অনুষ্ঠানে আসতে পেরে। ধন্যবাদ। শুক্রবারে মুক্তি পেয়েছে আপনার চিত্রনাট্য এবং পরিচালনায় প্রথম চলচ্চিত্র স্বর্গ থেকে নরক। তো ঢাকা ছাড়াও ঢাকার বাইরেও বেশ কয়েকটি জেলায় কিন্তু এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত শুনেনি যে দর্শকদের কাছ থেকে কি ধরনের রিয়াকশনটা পাচ্ছেন? খুবই ভালো। আমার আশার যতখানি আমার আশা ছিল তার চেয়েও বাইরে। আমি বলবো যে যেহেতু একটি বক্তব্যধর্মী ছায়াছবি, সম্পূর্ণ বিনোদনমূলক, কিন্তু একটা মেসেজ আছে, এবং সেই তুলনায় আমি বলবো যে দর্শকের যে রেসপন্সটা আমি পেয়েছি, আমি খুবই এই ব্যাপারে খুশি বলতে পারো। বেশ সন্তুষ্ট। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলেন যে এক ধরনের মেসেজ দেওয়া হয়েছে মুভিটির মাধ্যমে, কি ধরনের মেসেজ দেওয়া হচ্ছে? বিষয়টি হচ্ছে যে আমি তো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তামাক ধূমপান নিয়ে আন্দোলন করছি, দীর্ঘ 30 বছর যাবৎ, এবং সে সঙ্গে মাদকের নিয়েও আমি কথা বলছি। মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইনের ফলে যে তার মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, কিন্তু মাদকের ব্যাপকতা কিন্তু বেড়ে গেছে। মাদক, নানান ধরনের মাদক বাংলাদেশে প্রতিনিয়ত আসছে, আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি। বিভিন্ন ছেলেমেয়েরা আসক্ত হচ্ছে, ঐশীর মতো ঘটনা ঘটছে। তো আমি বসে থাকতে পারি না, যেহেতু এই আন্দোলন নিয়ে আমি কাজ করছি। তো আমি চিন্তা করলাম যে চলচ্চিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম, যেটার মাধ্যমে কিন্তু আমি মানুষের একদম অনেক কাছে দোরগোড়ায় চলে পৌঁছে যেতে যাওয়া পারি, যায়। একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া। বাংলাদেশে যদি আমি একটি চলচ্চিত্র মুক্তি পাই সমস্ত জেলায় জেলায়, এবং দেখো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু একটা কৃষকের মূল বিনোদনের একটা ইচ্ছেই কিন্তু হয় একটা ছবি দেখা, একটা সিনেমা দেখা হলে গিয়ে, যে তার একটু আনন্দ পেতে চায় যদি, তাহলেই একমাত্র বিনোদনের মাধ্যম হচ্ছে সিনেমা দেখা। তো এই সিনেমার মাধ্যমে একটা বিনোদনের মাধ্যমে যদি আমি একটা মেসেজ দিতে পারি মাদকের বিরুদ্ধে, সেই চেষ্টাটা আমি করেছি। এই জন্য আমি চলচ্চিত্রটা নির্মাণ করেছি। আচ্ছা, এই মেসেজটি দেওয়ার তাগিদেই কি চলচ্চিত্রটি নির্মাণ করা? অবশ্যই। আমি দীর্ঘদিন যাবৎ এই তামাক বিরোধী আন্দোলন করার সময় আমি কিন্তু কিছু কিছু তথ্যচিত্র নির্মাণ করেছিলাম, যেটা একটা ছিল নেশা সর্বনাশা, ধূমপানের উপরে, তামাকের উপরে যে কি ক্ষয়ক্ষতিটা হয়। এটা কিন্তু বহুবিধ সময়ে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয়েছে দীর্ঘদিন। তারপরে আমি তথ্যচিত্র নির্মাণ করেছিলাম শৃঙ্খলায় জীবন নামে, ডায়াবেটিসের উপরে একটা তথ্যচিত্র, সেগুলোও বহুদিন যাবৎ বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। এরপরে আমি এই চলচ্চিত্র নির্মাণ করি ওই অভিজ্ঞতা থেকেই, এবং সেটা আমি চিন্তা করলাম যে চলচ্চিত্রটা নির্মাণ করতে গেলে তার তো একটা আনুষঙ্গিক বিষয় থাকে, যেটা অত সহজে নির্মাণ করা যায় না। তার একটা চিত্রনাট্য লাগে, গল্প লাগে, সংলাপ লাগে, কাস্টিং লাগে, এবং একটা টিম লাগে, যে টিমের নিয়ে কিন্তু চলচ্চিত্র নির্মাণ করতে হয়। সেটা নিয়ে আমি প্রায় 6 মাস কাজ করেছি, কাকে নেওয়া যায়, কি করা যায়। এবং গল্পটা আমি যখন আমার মাথায় আসলো, আমার মাথায় গল্পটা আসলো কিভাবে, আমি এই ধরনের টেলিভিশন প্রোগ্রাম করার ফলে আমার কাছে অনেক বাবা মা কিন্তু আসতেন, বা অনেক লোকই আসতেন যাদের ঘরে মাদকাসক্তরা রয়েছে। এসে তারা আমার কাছে সাহায্য চাইতেন যে আমার ছেলেটা বা মেয়েটা মাদকাসক্ত, আপনি একটু সাহায্য করুন। তা আমি তখন বলতাম এইটার ব্যাপারে আমি তো চিকিৎসক নই, কিন্তু এইটা কিন্তু একটা চিকিৎসা লাগবে, কিন্তু যেখানে গেলে আপনি চিকিৎসাটা পাবেন সেটা হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং মনোরোগ বিশেষজ্ঞ, তাদেরকে দেখাতে হবে, কারণ এটা একটা রোগ। তখন তাদেরকে আমি সেইভাবে বুঝিয়ে পাঠাতাম। তো আমি এইগুলো নিয়ে চিন্তা করতে করতে, আর এই ঘটনাগুলো বাংলাদেশে পড়তে পড়তে দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে এইগুলো নিয়ে একটা গল্প লেখা যায়। আচ্ছা, তো আমি ওই অভিজ্ঞতা থেকে কিন্তু গল্পটা লিখে ফেললাম। প্রথমে গল্পটা লিখলাম, তারপরে আমি সংলাপ, চিত্রনাট্য সব লিখে ফেললাম কিন্তু। আচ্ছা, গল্পটা যখন লিখেছিলেন বা চিত্রনাট্যটা যখন লিখেছিলেন, তখন কাস্টিং এর ব্যাপারটি আপনার মাথায় ছিল যে কাদেরকে আপনি এই মুভিতে অবশ্যই নেবেন? অবশ্যই আমি কাস্টিং তখন থেকে মাথায় আমি নিয়েছিলাম, কারণ আমার গল্পের যে নায়ক সে থাকবে একজন ইনোসেন্ট, এবং তার সে একটা ভিকটিম হবে। মানে এই যে মাদকের কোরাল গ্রাসটা আমাদের সমাজে চারিদিকে আছে, এবং যে কোনো ছেলে, কমলমতি ছেলে মেয়েরাও এটার রসানলে পড়তে পারে। সেইভাবে চিন্তা করে আমি ফেরদৌসের কথাটা ভেবে রেখেছিলাম, যে ফেরদৌস একটা দেখতে ইনোসেন্ট লাগে এবং ভালো ভালো চরিত্র করে, তার একটা ইমেজ আছে ভালো, সুতরাং তাকে আমি চিন্তা করেই কিন্তু চিত্রনাট্য লিখি। এবং নিপুণের ব্যাপারটাও তাই, নিপুণ একটা ভালো অভিনেত্রী এবং বিভিন্ন চলচ্চিত্র করে ইদানিং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে, এবং তাকেও আমি মাথায় রাখি। সুতরাং এইটা কিন্তু নায়ক নায়িকার মাথাটা আমার চিন্তা আমার মাথায় ছিল। আর এদিকে তার বাবা মার যে চরিত্রটা,
যে ফেরদৌসের বাবা একজন ভদ্রবেশী সমাজের প্রতিপত্তিশীল মানে প্রতিষ্ঠিত ভদ্রলোক, কিন্তু তার নিচে যে তিনি একজন মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত, এই যে মাফিয়া চক্র আমরা বলি, মাদক তো আমরা দেখি হাটে ঘাটে প্রান্তরে যে যারা বিক্রি করে তারা কিন্তু আসল ব্যবসায়ী না, কিন্তু ব্যবসায়ী হচ্ছে উপরের লেভেলের মানুষের কাজগুলো করছে। যাদেরকে আচ্ছা, আমরা আপনি godfather যেটা বলি। বলছিলেন যে ফেরদৌস এখানে নায়ক হিসেবে কাজ করেছে, অন্যান্য চরিত্রে কারা আছে সেটা একটু শুনে নিই। সেটা হচ্ছে ওই আমি বললাম যে আহমদ শরীফ একদম জাদ্রেল অভিনেতা, প্রতিষ্ঠিত অভিনেতা, এবং তাকে দিয়ে আমি ওই রোলটাই করিয়েছি যে সমাজে বিত্তশালী ভদ্রলোক, কিন্তু তার মুখোশটা যে অন্য মানুষ, যে এইগুলোই যে আমাদের সমাজে হচ্ছে, যে দেখা যাচ্ছে মাদক বিভিন্ন জায়গায় যাচ্ছে বা আসছে তাদের মাধ্যমেই আমরা ধরতে পারি না তাদেরকে, সেরকম একটা চরিত্র হচ্ছে আহমদ শরীফ। আর আরেকদিকে নিপুণের বাবা মা, তারও একজন শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তাদের কিছু আচরণ আছে যার জন্য হয়তো বা নিপুণের উপর সেটা প্রভাব পড়েছে, সেটাও আমি দেখেছি। এখানে রহমত আলী বিশিষ্ট অভিনেতা এবং জলি ভাবি তারাও অভিনয় করেছেন। এবং আমার এই চিত্রনাট্যটি বা এই গল্পের রূপ দেওয়ার জন্য আমার ক্যামেরাম্যান ছিলেন, আমি এখন মনে করি যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যিনি অন্যতম একজন শ্রেষ্ঠ ক্যামেরাম্যান, মাহফুজুর রহমান, তিনি কিন্তু কাজ করেছেন আমার এই ছবিতে। আর আমার ছবিতে সঙ্গীত পরিচালনা করেছি ইমন সাহা, সে একজন প্রতিষ্ঠিত, বর্তমানে বলা যায় খুবই জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালক। আমার ছবিতে কণ্ঠ দিয়েছে সাবিনা ইয়াসমিন, কিশোর, সজল এবং রেজনা চৌধুরী বন্যা, এবং আমার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীতও আছে। সুতরাং সব দিক বিবেচনা করলে দেখা যায় একটা টিমটা কিন্তু আমার একটা পরিপূর্ণ একটা টিম ছিল, শক্তিশালী টিম এবং এস্টাবলিশড, এবং চলচ্চিত্র অঙ্গনে এদেরও একটি খ্যাতি রয়েছে, যাদের পূর্ণ অভিজ্ঞতা নিয়ে কাজে লাগিয়ে আমি ছবিটা নির্মাণ করার চেষ্টা করেছি। গল্পটি আমরা শুনলাম যে মাদককে নিয়েই এই পুরো গল্পটি আবর্তিত হয়েছে। তো একজন ডিরেক্টর হিসেবে তো এটাই প্রথম আপনার চলচ্চিত্রে পদচারণা, তো সেই অভিজ্ঞতাটা একটু শুনি। অভিজ্ঞতাটা হচ্ছে যে একটা নতুন অভিজ্ঞতা। আমি বলতে পারি যে আমার জগৎটা কিন্তু আলাদা। আমি একজন চিকিৎসক, আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সেটা আমরা সবাই জানি, কিন্তু একজন ডিরেক্টর হিসেবে কেমন ধরনের অভিজ্ঞতা কাজ করেছিল? কিন্তু ওই চলচ্চিত্র অঙ্গনটা সম্বন্ধে আমার ধারণাই ছিল না, সুতরাং আমার একটা নতুন অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম, এবং আমি মনে করি যে এটা একটা অভিজ্ঞতা হওয়াটা দরকার ছিল বোধহয় আমার জন্য। মানে এতে আমার হয়তো আরও হয়তো মানে ভালো কাজের জন্য আমি তৈরি হতে পারলাম, আমি নিজেকে আরও মানে অভিজ্ঞতায় পরিপূর্ণ করলাম। তো ব্যাপারটা হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণটা কিন্তু যতখানি আমি সহজ মনে করেছিলাম ততখানি সহজ নয়। এটা দেখেন আপনি দীর্ঘদিন আপনার শুটিং একটা মানে একটা লং টাইম প্রসেস। আপনি একটা সিকোয়েন্স চিন্তা করলেন যে আপনি গানটা করে ফেলবেন এই 4 দিনের মধ্যে, হয়তো বা হচ্ছে না, নানা ধরনের প্রতিকূলতার কারণে বা নানান ধরনের ঘটনার কারণে হয়তো আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, ফলে আপনি আর সমস্ত শুটিং প্যাক আপ করতে হচ্ছে, আপনার সমস্ত টিমকে নিয়ে আরেক দিনে পরিকল্পনা করতে হচ্ছে। এই যে বাধা বিপত্তিগুলো, তারপরে আপনার ধরেন যে জিনিসটা আমি চাচ্ছি সেই জিনিসটা হয়তো আমি সেই সময় পাচ্ছি না, সেটার জন্য আমাকে আহুতাশ করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। এত বাধা বিপত্তি পাড়ি দিয়ে যখন মুভিটি আপনি নিজে দেখলেন, তখন কেমন লাগলো? কখন সন্তুষ্টি জায়গাটা কেমন ছিল সেই সময়টা? খুবই ভালো, আমার খুবই তৃপ্তি সহকারে আমি ছবিটা যখন কমপ্লিট হলো, তখন আমার একটা এই যে এতদিনের যন্ত্রণা, কষ্ট, মানে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমি ছবিটা শেষ করলাম, তার একটা তৃপ্তি আমি তখনই পেলাম যখন সম্পূর্ণ এডিটিংয়ের পর ছবিটা একটা দাঁড়ালো চলচ্চিত্র হিসাবে, একটা মানে সম্পূর্ণ একটা চলচ্চিত্র হিসাবে দাঁড় করাতে পারলাম। তখনই আমার কিছুটা শান্তি পেলাম আমি, যে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে হয়তো, বা যেটা ড্রিম ছিল আমার যে একটা চলচ্চিত্র নির্মাণ করব। চলচ্চিত্র নির্মাণটা আসলে একটি সত্যিকারের একটা কঠিন কাজ এবং দীর্ঘ পরিশ্রম। এত কিছু কাজ করার পরে সম্পূর্ণ জিনিসটাকে 2 ঘন্টার মধ্যে নিয়ে আসা, আমার তো আজকে কিন্তু সেই পরিশ্রমটা সার্থক হয়েছে। আমরা জানি যে আপনি তো ওই চলচ্চিত্র নির্মাণ করলেন এরা প্রথম, কিন্তু অনেকদিন আগে থেকেই কিন্তু সমাজে উন্নয়নের জন্য অনেক রকম কাজ করে আসছেন এবং এর স্বীকৃতি স্বরূপ 21 পদক পেয়েছেন। তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আমি আসলে সমাজসেবায় রাষ্ট্রীয় সম্মানটা 21 পদক পাওয়ার পরেও আমার একটা উৎসাহ রয়েছে যে আমি যেন আরও কাজ করতে পারি। এটা তো রাষ্ট্র আমাকে একটা সম্মান দিয়ে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, তার মূল্যায়নটা, তার যথাযথ মর্যাদা দেওয়াটাও আমার প্রয়োজন। সুতরাং আমি দীর্ঘদিন 30 বছর যাবৎ যে আন্দোলনটা করছি
সেটাকে আরও বেগবান করার জন্য কিন্তু চলচ্চিত্রটা নির্মাণ করা। আপনি দেখেন হাজার হাজার টেলিভিশন প্রোগ্রাম করেছে এই যে তামাক বিরোধী কাজ নিয়ে, কিন্তু চলচ্চিত্র এমনই একটি মাধ্যম বা এমনই একটি শক্তিশালী মাধ্যম আমি বলবো, যার মাধ্যমে আপনি অনেক দিন দর্শকের কাছে বেঁচে থাকতে পারবেন এবং তার একটা সাক্ষ্য চিরদিন থেকে যাবে। আপনি দেখেন 50 বছর আগের 100 বছর আগের ছায়াছবি আমরা এখন দেখি এবং বলি ওই ছবিটার গান এত সুন্দর গান হয়েছিল, ওই ছবির গান। তো ছবিটা কিন্তু মানুষ মনে রাখে এবং ছবির যে কাহিনীটা থাকে সেটাও কিন্তু মানুষের মনে গেঁথে যায়। আমার এই গল্পটা এমনিভাবে আমি তৈরি করেছিলাম যেন মানুষের মনে দাগ কাটে। মানে আমাদের স্বাভাবিক জীবন যে আমাদের কর্মজীবন, আমাদের সাংসারিক জীবন, এর মধ্যে নানান ঘটনা ঘটতেই পারে। সুখ দুঃখ হাসি কান্না নিয়ে মানুষের জীবন, কিন্তু এই সুখ দুঃখকে কিভাবে মানুষ এটাকে ফেস করবে সেইগুলো কিন্তু অনেকে জানে না এবং এই জানানোটাও প্রয়োজন। এবং মাদকটা এখন এমনভাবে অবস্থায় পৃথিবীতে আসছে বা বাংলাদেশে আসছে যে প্রতিটা ফ্যামিলিতে যে কোনো সময় মাদক ঢুকে যেতে পারে অবশ্যই, যে কোনো এবং সন্তানকে। সেটার বিরুদ্ধে আপনারা কিন্তু মানুষ নামে একটি সংগঠনে কাজ করে যাচ্ছেন হ্যাঁ। অনবরত। তো কথা বলতে তো অনেক ভালো লাগছিল, কিন্তু সময় একদমই নেই, আমাদেরকে অনুষ্ঠানটি শেষ করতে হবে। আপনার এই চলচ্চিত্রটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে, সে সাথে এনটিভিকেও ধন্যবাদ। শুভ সন্ধ্যা একটি আমার প্রিয় অনুষ্ঠান, আশা করি দর্শকরা আমার ছবিটি দেখবেন এবং এই ছবিটা দেখা এই জন্যই আমি অনুরোধ করব যে এই ছবিটা দেখলে আপনি নিজেকে যেমন একজন প্রতিকূল পরিস্থিতি থেকে মোকাবেলা করতে পারবেন এবং আপনার সন্তানকে কিভাবে বিপদের সময় আপনি তাকে সাহায্য করতে পারেন, তাকে সহায়তা করতে পারেন, তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন, সেটুকুও জানতে পারবেন। সুতরাং ছবিটি দেখুন এবং আমাকে সহায়তা করুন, আমাদের সমাজ গঠনে সহায়তা করুন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভরাত্রি।